সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ধানের সবচেয়ে বড় বন্ধু হলো রৌদ্র, কৃষক, বৃষ্টি, বৃষ্টি। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পাশে, পাকুড় বট অশ্বত্থ শাকে, উত্তরে পাকুড়। দেওয়ালচিত্র রচনার ক্ষেত্রে কোল, মুন্ডা, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, ধুলো রেণু, স্বর্ণরেণু, ধুলো রেণু। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম, বেল, আম, আম। পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়, মাটিতে, জলে, পাতায়। বাঘজননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে ভোদর হাঙরের ছাগলের সঙ্গে তুলনা করেছিল, ভোদরের সঙ্গে তুলনা করেছিল। উপসর্গ বসে শব্দের আগে, শব্দের পরে, শব্দের মাঝে, শব্দের আগে। সংস্কৃত উপসর্গের সংখ্যা 20টি, 21টি, 22টি, 20টি। অনুসর্গ হলো কে, দিয়ে, এ, উত্তরে দিয়ে। দেওয়ালচিত্র রচনার ক্ষেত্রে কোল, ভিল, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। সাঁওতালি দেওয়ালচিত্র চতুষ্কোণ ও ত্রিভুজ, বৃত্ত, দ্বিভুজ, সরলরেখার ছড়াছড়ি, চতুষ্কোণ ও ত্রিভুজ। দুয়ে দেখা হচ্ছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বিকালের মধ্যে কেনাবেচা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। শরতের আশীর্বাদ তোমাদের ওপরই ঝরুক, কে এমনটি কামনা করেছিল? শরতের আশীর্বাদ তোমাদের উপর ঝরুক, সূর্য এমনটি কামনা করেছিল। গোপাল তাদের বাগানে কি গাছ লাগাতে চেয়েছিল? গোপাল তাদের বাগানে ফুল গাছ লাগাতে চেয়েছিল। পাখিরালয়ে বাসায় কি পাওয়া যেত না? পাখিরালয়ে বাসায় বাঘের শিকার বা খাদ্য পাওয়া যেত না। কোন কোন জাতির দেওয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেওয়ালচিত্রের একটা অসাধারণ অংশ হচ্ছে পদ্ম। ফাঁকি গল্পে বর্ণিত গাছের নাম কি? ফাঁকি গল্পে বর্ণিত গাছের নাম হচ্ছে আম গাছ। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? উত্তর লিখবে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনেখোলা গিয়েছিল। কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? 10-12খানি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে। সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। উধর বোঝা বুধুর ঘাড়ে কথাটি কে লিখেছেন? উধর বোঝা বুধুর ঘাড়ে কথাটি কাক বলেছিল। রাজকন্যার গুলিসুতো কে খেয়ে ফেলেছে? রাজকন্যার গুলিসুতো বুড়ো গল্পে মন্ত্রী খেয়ে ফেলেছে। পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? পিঁপড়ে ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল। আম গাছটির ডালে কোন পাখি বাসা করেছিল? উত্তর লিখবে আম গাছটির ডালে কাক বাসা করেছিল। তিনি তাকে হচ্ছে নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 6 = 18। কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? তার সঙ্গে গাংশালিক তার চিঠিতে কী বলেছেন? কবি জসীমউদ্দিন প্রথমে লাল মোরগের কাছ থেকে চিঠি পেয়েছেন, তারপর চকাচকি গাংশালিক বাবু ও কোরাকুরি পাখির কাছ থেকে চিঠি পেয়েছেন। সবার শেষে কবি তার খোকা ভাইয়ের চিঠি পেয়েছেন। চিঠি কবিতায় গাংশালিকও কবিকে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে সে কবিকে নদীর পাড়ার মুরুল বা প্রধান হতে আমন্ত্রণ জানিয়েছে। শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন তা ছড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? প্রখ্যাত সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনের রচনায় গ্রাম শহরের তুলনামূলক আলোচনা প্রসঙ্গে আলোচ্য মন্তব্যের অবতারণা। শহরে সবুজের সমারোহ হারিয়ে গেছে, আকাশ ছেয়ে গেছে কলকারখানার কালো ধোঁয়ায়। রোজকার প্রয়োজনে মানুষ শহরমুখী হয়, শহরে মানুষের পায়ে জড়িয়ে আছে শহুরে সভ্যতা। সকলেই যেন কিসের তাড়নায় প্রতিনিয়ত ছুটে চলেছে। চেঞ্জ করে লিখবে শহরের সীমানা অতিক্রম করলেই দেখা যাবে দরাজ আকাশ। পিচ ঢালা রাস্তার দুপাশে সবুজের ভিড়, যেখানে দাঁড়িয়ে আছে বট, পাকুড়, শাল, সেগুন, বিথি। তাদের ডালপালার বাহারি শোভা। রাস্তার পাশে কখনো জনপদ, কখনো খোলা মাঠ ধরা দেয় যাত্রীর চোখে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এইসব ছবি পরিবর্তন ঘটে প্রকৃতির আপন মেজাজে। এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি কেমন তার নিজের ভাষায় লেখো। মরশুমের দিনের রচনায় পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় গ্রীষ্মের পরিবেশ বর্ণনা প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বাতাস উত্তপ্ত হয়ে ওঠে, তখন পিচ ঢালা রাস্তা দেখা যায় এক মজার দৃশ্য। দূর থেকে দেখলে মনে হবে যেন রাস্তা চিকচিক করছে আর সেই জলে উল্টো হয়ে পড়ছে দুপাশের গাছের ছায়া। কাছে গেলেই ছবিটা পাল্টে যায়, সেই জল আর গাছের ছায়া উধাও, মরুভূমির মরীচিকার মতো অদৃশ্য হয়ে যায়। ওই মজার দৃশ্যের পিছনে রয়েছে আলোর প্রতিফলনের কারসাজি। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এই দৃশ্য আমরা দেখতে পাই। হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কীভাবে ফুটে উঠেছে লেখো।
দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12খানি গ্রামকে নিয়ে একখানি হাট বসে। হাটে যখন কেনাবেচা চলে তখন ওপারের গ্রামের মানুষ নদীর পার হয়ে এপারে হাটে পসরা নিয়ে উপস্থিত হয়। হাট ভাঙার পর সবাই নিজের গ্রামে ফিরে যায়, পরন্তু বিকেলে দূরে যখন বকের দল উড়ে যায় তখন সূর্যের শেষ আলো যেন বকের পাখার আড়ালে মুখ লুকায়। এরপর গ্রামে সন্ধ্যা নামে। সন্ধ্যাবেলা গ্রামের বধূরা ঘরে ঘরে প্রদীপ জ্বালায়, সেই আলোতে দূরের গ্রামগুলি যেন সেজে ওঠে। অন্যদিকে সারাদিনের কর্মচঞ্চল কোলাহল মুখর হাট তখন গভীর নিস্তব্ধতা আর অন্ধকারে ডুবে যায়। এইভাবে আলোকিত গ্রামের উল্লেখ করে কবি নির্জন হাটের একাকিত্বের বেদনাকে জীবন্ত করে তুলেছেন। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়, কোন কোন পৃথিবীতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিনের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসব উপলক্ষে আঁকা হয়। কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যার দিন রাঢ়বঙ্গের কৃষিজীবীরা সমাজে অনেক প্রাচীন উৎসব পালিত হয়। এই সময় সাঁওতাল, ভূমিজ, মাহাতো বা কুর্মী, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীর মানুষেরা সমগ্র ঘরবাড়ি মেরামত করেন। তারপর তারা ঘর লেপামোছা করার পর গৃহাঙ্গনে প্রবেশদ্বার থেকে উঠোন, গোয়াল, ধানের গোলা, মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজিয়ে তোলেন। সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। গোপালবাবুর বাড়ি ছিল পুরীঘাট অঞ্চলে। এই অঞ্চলে আম গাছ বিশেষ একটা চোখে পড়ে না, তাই তার বাড়ির পাঁচিল ধার ঘেঁষে বেড়ে ওঠা আম গাছটি সবার দৃষ্টি আকর্ষণ করত। একই সঙ্গে সেটি ওই বাড়িটিকে বৈশিষ্ট্যের দিক দিয়েও অন্য বাড়িগুলো থেকে পৃথক করে তুলেছিল। তাই গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, কারচুরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিল ঘেরার মধ্যে বা পাঁচিলের মধ্যে আম গাছ দেখা যায় সেটিই তার বাড়ি। এছাড়া পুজো বা বিয়ে উপলক্ষে অনেক লোক সেই আম গাছের ডাল বা পাতা চেয়ে নিয়ে যেত, ফলে বহুদূর অঞ্চলেও গোপালবাবুদের সেই আম গাছটির কথা ছড়িয়ে পড়েছিল। এইভাবেই আম গাছটি গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। বহু বছর আম গাছটি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অটুটভাবে দাঁড়িয়েছিল, কিন্তু সবার চোখের আড়ালে কবে যে উইপোকা তাকে কুড়ে কুড়ে খেয়ে দুর্বল করে দিয়েছে তা পরিবারের কেউ বুঝতে পারেনি। তাই আষাঢ় মাসের রাতের এই তুমুল ঝড়ে গাছটি হঠাৎ করেই ভেঙে পড়ে। গাছটির সঙ্গে বাড়ির সকলের আত্মীয়তা গড়ে উঠেছিল, তাই এক ঝড় জলের রাতে তার মৃত্যুতে বাড়ির সকলের মনে হলো এক পরম বন্ধু যেন হঠাৎ ফাঁকি দিয়ে চলে গেছে। পিঁপড়ের চলার ভঙ্গিটি কেমন? কবি দুদিনের ঘর বলতে কী বুঝেছেন? পিঁপড়ের চলার ভঙ্গিটি ব্যস্তমুদ্র অর্থাৎ একই সঙ্গে সুন্দর ও কর্মমুখর। প্যারাচেঞ্জ করবে আলোচ্য অংশটি আধুনিক কবি অমিয় চক্রবর্তীর পিঁপড়ে কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির এখানে ঘর বলতে পৃথিবীকে বোঝাতে চেয়েছেন। মরণশীল জীবেরা এই ঘরে দুদিনে অর্থাৎ কিছুদিনের জন্য আসে। এই পৃথিবীর ঘরে জীবেরা ক্ষণস্থায়ী বাসিন্দা মাত্র। জীবনের এই ক্ষুদ্র পরিসরটুকু পিঁপড়েদের জীবনেও চিরসত্য। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। লেখক কোনো এক শীতের রাতে জনমানবহীন জঙ্গলি রাস্তার অনেকটা সময় কাটানোর পর একটি বেবি অস্টিন গাড়ি দেখতে পেলেন। তিনি ভাবলেন যে করেই হোক গাড়িটিতে উঠতে হবে, না হলে হয়তো আর তার সশরীরে রাঁচি ফেরা হবে না। এই ভেবে তিনি চলন্ত গাড়িতে কোনো রকমে উঠে পড়লেন। এরপর তিনি কোথায় নামবেন সেই ঠিকানা বলতে গিয়ে দেখলেন ড্রাইভারের সিটে কেউ নেই। ড্রাইভারহীন গাড়ি আপনা আপনি সেই নির্জন পথে এগিয়ে চলছে। সেই মুহূর্তেই এই ঘটনাকে লেখকের ভৌতিক বলে মনে হলো। তিনি আর তার কথা শেষ করতে পারলেন না, অবাক দৃষ্টিতে শুধু হাঁ করে তাকিয়ে রইলেন। পরের প্রশ্ন, পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? আশীর্বাদ রচনাংশে এমন একটি দিনের কথা বলা হয়েছে যেই দিন বানের জলে চারিদিকে ভেসে গিয়েছিল আর তার সঙ্গে অবিরাম ধারায় বৃষ্টি ঝরে পড়েছিল। আমরা জানি পিঁপড়ে খুব ছোট্ট প্রাণী। একটি বৃষ্টির ফোঁটা তার গায়ে আছড়ে পড়লেও সে আঘাত পেতে পারে, এমনকি মারাও যেতে পারে। বন্যার প্রবল স্রোতে ভেসে যেতেও পারে সে। তাই একলা অসহায় পিঁপড়েটি প্রবল বন্যার প্রাণ বাঁচানোর তাগিদে কোনো মতে আশ্রয় নিয়েছিল একটি ঘাসের পাতার নিচে। পরের প্রশ্ন, বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? বাঘজনী লজ্জা পেয়েছিল কেন? ছোট্ট বাঘ খিদের জ্বালায় কাঁকড়া ধরতে গর্তে থাবা ঢোকায়। কাঁকড়া তার লাল দাঁড় দিয়ে কামড়ে ধরে তার থাবায়। যন্ত্রণায় কান্না জুড়ে দেয় বাঘছানাটি। ছোট্ট ছানার কান্না শুনে বাবা বাঘ ছুটে আসে। তারপর তার লম্বা নখের থাবা বসে কাঁকড়ার দাঁড় ভেঙে ছানাকে কাঁকড়ার হাত থেকে বাঁচায়।
প্যারাচেঞ্জ করলে ছোট্ট বাঘের ছানাটি যখন পাখি এবং কাঁকড়া ধরতে ব্যর্থ হয় তখন প্রচণ্ড খিদের জ্বালা সহ্য করতে না পেরে সে মিনি মাছ ধরতে জলে নামে। বাঘটির মা তা দেখে লজ্জা পায়, কারণ বাঘের পক্ষে ভোঁদড়ের মতো জলে নেমে মাছ ধরা মানায় না। বাঘ কেবল পশু শিকার করবে, সেটাই হবে বাঘের জাতির পক্ষে গর্বের ও সম্মানজনক। চারদের নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখো যে কোনো 4টি। প্রথম, অনু। অদনের শূন্য হবে পশ্চাৎ, অমদনের অনু হচ্ছে ক্ষুদ্র, কটাশি কোটি মানে হচ্ছে কোমর, ককাটাশি কোটি মানে শত লক্ষ, কয়শীল কুল মানে বংশ, কয়দলীয় কুল মানে তট, দয় দীর্ঘ পর দ্বীপ মানে জল বৃষ্টি ভূখণ্ড, আর দয় দীর্ঘ পর দ্বীপ মানে প্রদীপ, দয় শীত দিন মানে দিবস, দয় দীর্ঘ দিন মানে দরিদ্র, দয়কারো দ্বার মানে স্ত্রী, আর দয়কারো দ্বার মানে হচ্ছে দরজা। 5 থেকে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5। প্রথম, বর্ষণমুখর বাংলা, স্বামী বিবেকানন্দ বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন। বর্ষণমুখর বাংলা দেখে নাও। গ্রীষ্মের দহন জেলায় অতিষ্ঠ জীবনের শান্তির হাওয়া নিয়ে আসে বর্ষার ঘনঘটা। আষাঢ় শ্রাবণের নীল আকাশের বুকে জমাট বাঁধে পর্বত প্রমাণ কালো মেঘ। বিদ্যুতের চমক আর ঝোড়ো হাওয়ায় বয়ে আনে বর্ষারানী বার্তা। মুখ্য ধরনের শুষ্কতা সরে গিয়ে আসে সজলতার ছোঁয়া। খাল বিল নদী নালা মাঠ ঘাট সব কিছু টয়টম্বুর হয়ে ওঠে। তৃষ্ণার্ত প্রকৃতি নববর্ষার সজল ধারা পান করে হয়ে উঠতে চায় শস্য সমবা। কখনো ইলেশে গুড়ি, কখনো মুষলধারায় নেমে আসে বাড়িধারা। সবুজ শ্যামল মিলায় প্রকৃতি ওঠে ভোরে। ব্যাঙের ডাক সন্ধ্যা পরিবেশকে জমিয়ে তোলে। কৃষকের ঘরে শুরু হয়ে যায় ব্যস্ততা। ভোরের আলো ফোটার আগে মাঠে লাঙল নিয়ে যায়। সবুজ ধানে চারা রোপণ করে। দিকে দিকে ফুটে ওঠে বেল, কেতকী, কামিনী ফুল। আনারস কাঁঠালের গন্ধে মমা করে বাতাস। কখনো কখনো অতিবৃষ্টি ঘটায়, সৃষ্টি হয় বন্যা। জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। তোমরা কিন্তু সাউন্ড দেখলেই বুঝতে পারবে যে এখন কিন্তু বৃষ্টি পড়ছে। গ্রামীণ পরিবেশ বা শহরের জীবনে অতিবর্ষা অভিশাপের মতো দেখা দেয়। ঘর থেকে বার হওয়া যায় না। কখনো কখনো পথঘাট ঘরবাড়ি সব কিছু ডুবে যায়। ফসল নষ্ট হয় জলে ডুবে। মারা যায় অনেক পশু পাখি। তাছাড়া জ্বর সর্দি কাশির প্রকোপ বৃদ্ধি পায়। তা সত্ত্বেও বর্ষা আমাদের জীবনে আশীর্বাদের ডালা হাতে নিয়ে হাজির হয়। মন গেয়ে ওঠে গ্রামের ছড়া, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। এই প্রবাদটা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি। পরে রয়েছে তোমাদের প্রবন্ধ রচনা স্বামী বিবেকানন্দ। দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতায় নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাট এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে।